সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর থার্ড ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটিকে সিলেক্ট করে নেবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। দেখো এই কোশ্চেন পেপারের 1 নম্বর জায়গায় রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে প্রতিবিম্ব সৃষ্টির কারণ প্রতিফলন, প্রতিসরণ, ক ও খ উভয়ই না কোনোটিই নয়। তো প্রতিবিম্ব সৃষ্টির কারণ হচ্ছে প্রতিফলন আর হচ্ছে প্রতিসরণ, অর্থাৎ অপশান সি এটা সঠিক উত্তর হবে, ক ও খ উভয়ই। এরপর 2 নম্বর দাগে মহাকর্ষ বলের মান দুটি বস্তু কণার মধ্যবর্তী দূরত্বের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক না বর্গের ব্যস্তানুপাতিক। তো মহাকর্ষ বলের মান দুটি বস্তু কণার মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগে এখানে দুটি পরমাণুর সংকেত দেওয়া আছে। বলা হচ্ছে পরমাণু দুটি হলো পরস্পরের আইসোটোপ, আইসোবার, আইসোডায়াফার না আইসোটোন। এরা হচ্ছে পরস্পরের আইসোবার, ঠিক আছে। এদের যে ভর সংখ্যা সেটা কিন্তু একই, পরমাণু ক্রমাঙ্কটা হচ্ছে আলাদা। 4 নম্বর দাগে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থদের বলে বিক্রিয়া লব্ধ পদার্থ, অনুঘটক, বিক্রিয়ক পদার্থ না এ বি সি সবকটি। তো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলিকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। 5 নম্বর থেকে অক্সিজেনের একটি প্রাকৃতিক উৎস হলো শ্বসন, সালোক সংশ্লেষ, বাষ্প মোচন না দহন। তো অক্সিজেনের একটি প্রাকৃতিক উৎস হচ্ছে সালোক সংশ্লেষ, অপশন বি। নেক্সট হচ্ছে 6 নম্বর দাগে গ্যাস মুখোশ তৈরি করতে ব্যবহৃত হয় কুক, ভূষকালি, গ্যাস কার্বন না সক্রিয় অঙ্গার। তো গ্যাস মুখোশ তৈরি করতে ব্যবহৃত হয় সক্রিয় অঙ্গার, অপশন ডি এরটা সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে 7 নম্বর দাগে স্বাভাবিক মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 46টি, 23টি, 24টি না 22টি। তো স্বাভাবিক মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি, অপশান এ সঠিক উত্তর। এরপর 8 নম্বর দাগে অ্যান্টিবায়োটিক যে অণুদের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী তা হলো ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া না এবিসি সবকটি। তো অ্যান্টিবায়োটিক যে অণুজীবের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী তা হচ্ছে ব্যাকটেরিয়া, অপশান সি। 9 নম্বর দাগে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বহিঃক্ষরা গ্রন্থি? থাইরয়েড গ্রন্থি, পিটিউটারি গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি না লালা গ্রন্থি। তো এগুলোর মধ্যে লালা গ্রন্থি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। পরের প্রশ্ন 10 নম্বর দাগে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে রসুনের জীবাণুনাশক কোন পদার্থটি বর্তমান? এখানে অপশান রয়েছে রোবেসিন, অ্যালেসিন, কারকিউমিন না এবিসি সবকটি। সঠিক উত্তর এখানে অপশান বি হবে, অ্যালেসিন। 2 নম্বর থেকে প্রশ্ন নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানেও 10টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ বলা হচ্ছে কোনো বস্তুকে ভূ অভ্যন্তরে নিয়ে যেতে থাকলে বস্তুটির ওজনের কিরূপ পরিবর্তন হবে? এখানে উত্তর লিখবে কোনো বস্তুকে ভূ অভ্যন্তরে নিয়ে যেতে থাকলে বস্তুটির ওজন কমতে থাকবে। 2 নম্বর হচ্ছে সমতল দর্পণের সৃষ্টি প্রতিবিম্ব কি প্রকৃতির হয়? তো সমতল দর্পণের সৃষ্টি প্রতিবিম্ব অসৎ বিম্ব প্রকৃতির হয়। 3 নম্বর হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে কণাগুলির মধ্যে কি জাতীয় বল কাজ করে? তো পরমাণুর নিউক্লিয়াসে কণাগুলির মধ্যে নিউক্লিয়ার বল কাজ করে। এরপর 4 নম্বর দাগে খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের মিশ্রণে জল মেশালে কোন গ্যাস উৎপন্ন হয়? তো খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের মিশ্রণে জল মেশালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। 5 নম্বর এখানে বলা হচ্ছে 2FeCl3 + SnCl2 অ্যারো দিয়ে রয়েছে 2FeCl2 + SnCl4 বিক্রিয়াটিতে বিজারক দ্রব্য কোনটি? তো এখানে বিজারক দ্রব্য হচ্ছে SnCl2। নেক্সট 6 নম্বর দেখে কোন গ্যাসটি অ্যাসিড উৎপাদক গ্যাস নামে পরিচিত? উত্তর লিখবে অক্সিজেন অ্যাসিড উৎপাদক গ্যাস নামে পরিচিত। 7 নম্বর দেখে হেপাটাইটিস মানবদেহের কোন অঙ্গকে আক্রান্ত করে? তো হেপাটাইটিস মানবদেহের যকৃৎকে আক্রান্ত করে। নেক্সট হচ্ছে কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? উত্তর লিখবে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। পরের প্রশ্ন কোন হরমোন আয়োডিন যুক্ত? এখানে উত্তর লিখবে থাইরক্সিন হরমোন আয়োডিন যুক্ত। এরপর 10 নম্বর থেকে দারুচিনির ব্যবহৃত অংশটি গাছের কোন অংশ? তো দারুচিনির ব্যবহৃত অংশটি গাছের ছাল, ওকে। নেক্সট হচ্ছে দেখো 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 10টি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে, 10 দুগুণে 20 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ বলা হচ্ছে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই কেন? উত্তর লিখবে চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান খুবই কম হওয়ার জন্য এখানে কোনো বায়ুমণ্ডল নেই।
2 নম্বর দাগে সংকট কোণ কাকে বলে, এখানে উত্তর লিখছি যে আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মিটি মাধ্যম দুটির বিভেদ তলকে ঘেঁষে চলতে থাকে আপাতন কোণের সেই মানকে ওই মাধ্যম দুটির সংকট কোণ বলা হয়। এখানে সংকট কোণের একটি চিত্র তোমরা এভাবে এঁকে দেবে, এভাবে রশ্মিটা কিন্তু আসছিল, ঠিক আছে, ঘন মাধ্যম থেকে, তারপর লঘু মাধ্যমে এখানে প্রতিসৃত হওয়ার সময় কি হয়েছে, এই যে বিভেদ তল ঘেঁষে চলে গেছে, ঠিক আছে, অর্থাৎ এখানে যে প্রতিসরণ কোণ সেটা 90 ডিগ্রি হয়েছে। এরপর 3 নম্বর থেকে আইসোটোপগুলি একই ধরনের রাসায়নিক বিক্রিয়া দেখায় কেন, উত্তর লিখবে আইসোটোপগুলির পরমাণু ক্রমাঙ্ক একই হওয়ার জন্য এরা একই ধরনের রাসায়নিক বিক্রিয়া দেখায়। 4 নম্বর উৎসেচক কাকে বলে, একটি উদাহরণ দাও, উত্তর লিখবে সজীব কোষে উৎপন্ন যে প্রোটিন ধর্মী জৈব অনুঘটক জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাকে উৎসেচক বলে, যেমন পেপসিন, ট্রিপসিন, ঠিক আছে। এরপর 5 নম্বর হচ্ছে টেস্ট টিউবে জিঙ্কের গুঁড়োর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি ঘটবে, তো টেস্ট টিউবে জিঙ্কের গুঁড়োর সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, উৎপন্ন গ্যাস বুদবুদ আকারে নির্গত হবে। এখানে সংকেতটা দেখুন, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটা Zn + H2SO4 = ZnSO4 + H2। 6 নম্বর থেকে শুষ্ক বরফ কাকে বলে, উত্তর লিখবে কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়, এটি হিমায়ন রূপে ও মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত হয়। 7 নম্বর সংক্রামক রোগ কাকে বলে, উদাহরণ দাও, উত্তর লিখবে সংক্রামক রোগ বলতে সেই সকল রোগ বোঝায় যেসব রোগ একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। এই ছড়িয়ে পড়া শুধুমাত্র মানুষ থেকে মানুষে নয়, পশু পাখি থেকে মানুষে, পশু পাখি থেকে পশু পাখির মাঝে কিংবা মানুষ থেকে পশু পাখির মাঝে ছড়িয়ে পড়তে পারে, যেমন যক্ষা, ইনফ্লুয়েঞ্জা এইগুলো। 8 নম্বর থেকে হিমোগ্লোবিন প্রাণীদেহের কোথায় পাওয়া যায়, এর কাজ কি, তো প্রাণীদেহের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন পাওয়া যায়। হিমোগ্লোবিনের প্রাথমিক কাজ হলো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিবহন করা বা বহন করা। 9 নম্বর দাগে ব্যাকটেরিয়া কোষের দুটি বৈশিষ্ট্য লেখো, এখানে 1 নম্বর দিয়ে আমরা লিখছি জীবজগতের কোষীয় জীবদের মধ্যে আকারে সব থেকে ছোট ও কোষীয় গঠনের দিক থেকে সরলতম। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা নানা আকারের হয়, যেমন রড, কমাক, পেঁচানো, স্ক্রু, ওকে, গোলাকার এই ধরনের। 10 নম্বর থেকে প্রশ্ন, পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলে কেন, উত্তর লিখবে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসরণকে নিয়ন্ত্রণ করে বলে একে মুখ্য গ্রন্থি বা প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলেন। 11 নম্বর থেকে ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে, একটি উদাহরণ দাও, উত্তর লিখবে এখানে সমুদ্র উপকূল কিংবা নদীর মোহনা অঞ্চলের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর এক বিশেষ লবণাম্বু উদ্ভিদ গোষ্ঠীকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে, উদাহরণ হচ্ছে গরান, গর্জন, ঠিক আছে, সুন্দরী এইগুলো। এরপর 12 নম্বর দেখে অভয়ারণ্য কাকে বলে, একটি অভয়ারণ্যের নাম লেখুন, উত্তর লিখবে যে সকল বনাঞ্চলের রাজ্য সরকারের আইনের মাধ্যমে বন্যপ্রাণী ধরা, ভয় দেখানো ও হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ এবং যেখানে বন্যপ্রাণীরা নির্ভয়ে বিচরণ ও প্রজননে লিপ্ত হতে পারে তাদের অভয়ারণ্য বলে, যেমন পশ্চিমবঙ্গের সজনেখালি অভয়ারণ্য, গুজরাটের গির অভয়ারণ্য ইত্যাদি। এরপর 13 নম্বর থেকে প্রোটোজম কি, এখানে প্রোটোপ্লাজম কি, উত্তর লিখবে কোষের অভ্যন্তরে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমকে একত্রে প্রোটোপ্লাজম বলে। 14 নম্বর থেকে প্রশ্ন, জারণ ও বিজারণের ইলেকট্রনীয় মতবাদটি উল্লেখ করুন, তো জারণ কিনা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন দান করে সেই বিক্রিয়াকে জারণ বলে। এরপর বিজারণ কিনা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াকে বিজারণ বলে। পরবর্তী প্রশ্ন 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেওয়া, যে কোনো 10টি লিখতে হবে প্রশ্নের উত্তর, প্রশ্নের মান 3 নম্বর করে, 3 10 30 নম্বর। নাম্বার 1-এ বলা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত উল্লেখ করুন, তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি, যখন কোনো আলোক রশ্মি এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে আপতিত হওয়ার পর দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে আবার সম্পূর্ণরূপে প্রথম মাধ্যমে ফিরে আসে তখন সেই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। শর্ত কি, 1 নম্বর হচ্ছে আলোক রশ্মিকে সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হতে হবে। 2 নম্বর আলোক রশ্মির কোনো অংশই দ্বিতীয় মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না বা প্রতিষ্ঠিত হলে চলবে না। এরপর 2 নম্বর প্রশ্ন, মরচে পড়াকে মৃদু দহন বলা হয় কেন, লোহায় মরিচা ধরা আটকানোর দুটি উপায় লেখুন। দহনে তাপ ও আলো উৎপন্ন হয়, মরচে পড়ার সময় সামান্য তাপ উৎপন্ন হয় কিন্তু কোনো আলো উৎপন্ন হয় না, তাই মরচে পড়াকে মৃদু দহন বলা হয়। আর লোহায় মরিচা ধরা আটকানোর দুটি উপায় হচ্ছে, 1 নম্বর লোহার উপর তেল, রং বা আলকাতরার প্রলেপ দিলে লোহা জল ও বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে
সহজে মরচে পড়ে না। 2 নম্বর, লোহার ওপর জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহার মরচে ধরায় বাধা দেয়। ঠিক আছে। এরপর 3 নম্বর দেখে তাপমোচী ও তাপগ্রাহী বিক্রিয়া কাকে বলে? উত্তর লিখবে তাপমোচী বিক্রিয়া হচ্ছে যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপমোচী বিক্রিয়া বলে। আর তাপগ্রাহী বিক্রিয়া যেসব রাসায়নিক বিক্রিয়া ঘটলে পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাদের তাপগ্রাহী বিক্রিয়া বলে। নেক্সট 4 নম্বর দেখে গ্রিনহাউস গ্যাস কি? একটি জৈব ও একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম উল্লেখ করো। তো গ্রিনহাউস গ্যাস কি না? বায়ুমণ্ডলে যেসব গ্যাসের উপস্থিতির জন্য গ্রিনহাউস ক্রিয়া সংঘটিত হয় তাদের গ্রিনহাউস গ্যাস বলে। ঠিক আছে। অজৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যার সংকেত CO2, আর জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন যার সংকেত CH4। পরের প্রশ্ন 5 নম্বর থেকে লোহিত রক্তকণিকার কাজগুলি সংক্ষেপে আলোচনা করো। কোষের মস্তিষ্ক কাকে বলে? তো লোহিত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন বহন করা এবং তা আমাদের সারা শরীরে পৌঁছে দেওয়া। ওকে। আর কোষের মস্তিষ্ক কাকে বলে? উত্তর লিখবে নিউক্লিয়াস কোষের যাবতীয় বিভাগীয় ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করায় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এরপর 6 নম্বর থেকে মানবদেহের উৎসেচকের গুরুত্ব উল্লেখ করো। উত্তর লিখবে খাবারের বিভিন্ন উপাদান যেমন প্রোটিন, শর্করা, লিপিড প্রভৃতি হজম করতে নানান এনজাইম বা উৎসেচক অপরিহার্য। দেহে খাদ্য থেকে শক্তি তৈরিতে, নতুন নতুন প্রোটিন তৈরি করতে, ডিএনএ তৈরিতে, হরমোন, কোষ পর্দার নানান প্রয়োজনীয় লিপিড তৈরিতে, কোষের মধ্যে ক্ষতিকারক যৌগকে নষ্ট করতে অনেক রকমের এনজাইম লাগে। এনজাইম ছাড়া কোনো কোষই বাঁচতে পারে না, তাই এনজাইম বা উৎসেচক মানবদেহে এক অতি প্রয়োজনীয় উপাদান। পরের প্রশ্ন রয়েছে 7 নম্বর থেকে অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলে কেন? উত্তর লিখবে অ্যাড্রিনালিন ভয়, রাগ, দুশ্চিন্তা প্রভৃতি মানসিক উত্তেজনায় অতিরিক্ত পরিমাণে ক্ষরিত হয়। জরুরি প্রয়োজনে এই হরমোন দ্রুত ক্রিয়াশীল হয় ও সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে সেই মুহূর্তে দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উপযোগী করে তোলে এবং সংকটজনক অবস্থা থেকে দেহকে মুক্ত করে। তাই অ্যাড্রিনালিনকে সংকটকালীন হরমোন বলে। নেক্সট 8 নম্বর থেকে মশলা কি কাজে লাগে? এখানে উত্তর লিখবে 1 নম্বর দিয়ে মশলা জৌল খাবারের স্বাদ আনতে সাহায্য করে। 2 নম্বর লালারসে ক্ষরণ বাড়িয়ে হজমে সাহায্য করে। 3 নম্বর মুখগহ্বরকে ক্ষতিকারক জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে। 4 নম্বর সংরক্ষক রূপে কাজ করে। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মশলা আমাদের দেহে কিন্তু এই কাজগুলো করে। এরপর হচ্ছে 9 নম্বর থেকে পাস্তুরাইজেশন বলতে কি বোঝো? কোন ব্যাকটেরিয়া দুধ থেকে দই করতে সাহায্য করে? তো উত্তর লিখবে এখানে খাদ্যপণ্য বিশেষত পানীয় জীবাণুমুক্ত করার পদ্ধতি হচ্ছে পাস্তুরাইজেশন। বিশেষ পদ্ধতিতে উচ্চ তাপমাত্রা প্রয়োগে এই কাজটি করা হয়। ল্যাক্টোব্যাসিলাস দুধ থেকে দই করতে সাহায্য করে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 10 নম্বর থেকে প্ল্যাঙ্কটন কি? এটি কয় ধরনের ও কি কি? এটাই কয় হবে। ঠিক আছে। কয় ধরনের ও কি কি এটা হবে। তো উত্তর দেখো এখানে জলে ভাসমান আণুবীক্ষণিক জীবদের প্ল্যাঙ্কটন বলে। প্ল্যাঙ্কটন 2 ধরনের, উদ্ভিদ প্ল্যাঙ্কটনকে বলে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং প্রাণী প্ল্যাঙ্কটনকে বলে জুপ্ল্যাঙ্কটন। নেক্সট হচ্ছে 11 নম্বর দেখে হীরক এবং গ্রাফাইটের মধ্যে দুটি পার্থক্য লেখো। এলপিজি কি? তো হীরক একটি কঠিন, স্বচ্ছ, শক্ত প্রাকৃতিক পদার্থ। অন্যদিকে গ্রাফাইট একটি নরম কালো পদার্থ। 2 নম্বর পার্থক্য হীরক হচ্ছে তাপ ও বিদ্যুতের খুব পরিবাহী, অন্যদিকে গ্রাফাইট একটি ভালো বিদ্যুৎ এবং তাপ পরিবাহক। পরের উত্তরটা দেখো এলপিজি কিনা? এলপিজি হলো তরল পেট্রোলিয়াম গ্যাস বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এরপর 12 নম্বর দেখে কোনো মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা বলতে কি বোঝায়? পরমাণু এবং আয়নের মধ্যে কোনটি অধিকতর সুস্থিত? উত্তর লিখবে পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার বলে। এরপর পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে পরমাণুর ভর সংখ্যা বলা হয় বা ম্যাস নাম্বার বলা হয়। ওকে। আর পরমাণু এবং আয়নের মধ্যে অধিকতর সুস্থিত হচ্ছে আয়ন। ঠিক আছে। পরমাণু এবং আয়নের মধ্যে আয়ন অধিকতর সুস্থিত। নেক্সট হচ্ছে 13 নম্বর দাগে বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করা যায় না কেন? কিভাবে জলকে তড়িৎ বিশ্লেষণের উপযোগী করা হয়? উত্তর লিখবে বিশুদ্ধ জলে আয়ন সংখ্যা এত কম যে তা তড়িতের সুপরিবাহী নয়। ওকে। তাই বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করা যায় না। তড়িৎ বিশ্লেষণ করতে হলে জলের মধ্যে আয়ন সংখ্যা বাড়াতে হবে। এই উদ্দেশ্যে জলের সঙ্গে সামান্য ক্ষার অর্থাৎ NaOH, KOH কিংবা সামান্য অ্যাসিড যেমন H2SO4 মেশাতে হবে, যাতে আয়নের সংখ্যা অনেক বেড়ে যায় এবং তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব হয়।
এরপরের প্রশ্ন হচ্ছে 14 নম্বর দাগে প্রাণীদের পেশিকলার কাজ কি। এখানে প্রথমে আমরা লিখছি, দেখো প্রাণীদের পেশিকলার কাজ হলো 1 নম্বর অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো, গমনে সাহায্য করা। 2 নম্বর হচ্ছে হৃদস্পন্দন, রক্ত প্রবাহ ও রক্তচাপ নিয়ন্ত্রণ করা। 3 নম্বর হচ্ছে খাদ্যকে গিলতে সাহায্য করা। 4 নম্বর শব্দ সৃষ্টি করা, গ্রন্থির ক্ষরণ, মুখের অভিব্যক্তি ঘটানো, দৈহিক ভঙ্গির পরিবর্তন ঘটানো। 5 নম্বর পৌষ্টিক নালীর ও মূত্রনালীর ক্রমসংকোচন ঘটানো। এগুলো হচ্ছে পেশিকলার কাজ। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ 3rd ইউনিট টেস্টের জন্য একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এই প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। যদি এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও সহজ আছে অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।